আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফিজিক্সের আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় তেজস্ক্রিয়তা। আমাদের ফিজিক্সের সর্বশেষ অধ্যায় চ্যাপ্টার 13 আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের এই ক্লাসটা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এই চ্যাপ্টারের একটা পার্ট, অর্থাৎ তেজস্ক্রিয়তা জিনিসটা সম্পর্কে। আমরা কেমিস্ট্রিতে তেজস্ক্রিয়তা পড়ছিলাম, চ্যাপ্টার 3 পড়ার সময় আমরা তেজস্ক্রিয় আইসোটোপ পড়ছিলাম, তারপরে আমরা নিউক্লিয়াসের বিক্রিয়া পড়ছিলাম চ্যাপ্টার 8 এর মধ্যে। এই সমস্ত জিনিসের মধ্যে একটা কথা আমরা শুনছি, তেজস্ক্রিয়তা। এখন এই যে তেজস্ক্রিয়তা, এটা আসলে কি? এটা দ্বারা কি বোঝায়? এটাকে খায় নাকি অন্য কিছু করে? তো এই তেজস্ক্রিয়তাকে কিভাবে পানি পানি মানে একদম ভাজা ভাজা করে ফেলবো আজকে, ঠিক আছে? বুঝছো? তাহলে দেখো, আমরা কথা বলবো না, আমরা শুরু করে দেবো। তেজস্ক্রিয়তা জিনিস কি? আচ্ছা, তেজস্ক্রিয়তা সম্পর্কে পড়ার আগে আমাদের কি জানতে হবে? মৌল, পরমাণু, এগুলো সম্পর্কে জানতে হবে। কারণ তেজস্ক্রিয়তা জিনিসটার সাথে পরমাণু জিনিসটা কানেক্টেড আছে। যদি তেজস্ক্রিয়তার সংখ্যাটা আমরা জানতে চাই, তেজস্ক্রিয়তার সংখ্যাটা হচ্ছে কোনো ভারী মৌলের নিউক্লিয়াস থেকে। কোনো ভারী মৌলের নিউক্লিয়াস থেকে, আগে সংখ্যাটা দিই তারপরে বুঝাইতেছি। কোনো ভারী মৌলের নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয়তার সংখ্যা হচ্ছে কি, যেটা দেখতেছি সেটা। কোনো ভারী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বা অটোমেটিক্যালি তুমি এবার ইংরেজিতে লেখো না, তুমি বাংলাতে লিখবা কি স্বতঃস্ফূর্তভাবে। দেখবা গাইডের মধ্যে সংখ্যা দেওয়া আছে। অটোমেটিক্যালি, অনবরত বা কন্টিনিউয়াসলি, অনবরত কি আলফা বিটা গামা রশ্মি নির্গত হওয়ার ঘটনা কি বলে? তেজস্ক্রিয়তা বলে। তো আমি সংখ্যাটার মধ্যে কি লিখছি দেখো, কোনো ভারী মৌলের নিউক্লিয়াস থেকে অটোমেটিক্যালি বা স্বতঃস্ফূর্তভাবে অনবরত আলফা বিটা গামা রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে কি বলে? তেজস্ক্রিয়তা বলে। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা। তুমি বাংলাতেও লিখতে পারো, সমস্যা নেই। এখন জিনিসটা আমরা একটু বুঝি। সংখ্যা পড়ে কি আমরা কিছু বুঝলাম? কিছুই বুঝলাম না সংখ্যা পড়ে। তো দেখো, একটা পরমাণুর কথা আমরা চিন্তা করি। একটা পরমাণুতে কি থাকে? একটা পরমাণুতে নিউক্লিয়াস থাকে এবং ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের মধ্যে আবার কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে আবার প্রোটন এবং কি নিউট্রন। একটু যদি আমরা আঁকি, ধরো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা পরমাণুর ভেতরের কি প্রোটনটা। এখন এখানে তো শুধু প্রোটন থাকবে না, এখানে নিউট্রনও থাকবে। ধরলাম এই যেটা হচ্ছে নিউট্রন। এখানে ধরো আরো একটা প্রোটন আছে, এখানে ধরো কি আছে, আরো একটা নিউট্রন আছে। এটা ধরে নিলাম আমরা একটা মৌলের কি নিউক্লিয়াস। এটা যে কোনো একটা মৌলের নিউক্লিয়াস হতে পারে। এখন ধরে নিলাম সুবিধার জন্য এটা একটা ভারী মৌলের নিউক্লিয়াস। এখন তো এখানে হাজার হাজার প্রোটন নিউট্রন আঁকা সম্ভব না, ঠিক আছে? 100 200 প্রোটন কি এখানে আঁকতে পারবো? আঁকা তো সম্ভব না, আমি একটা ধরে নিচ্ছি আর কি বোঝানোর জন্য। এখন এটা হচ্ছে আমাদের কি একটা পরমাণুর নিউক্লিয়াস। এখন একটা পরমাণুতে শুধু নিউক্লিয়াস থাকবে না, এটার চারপাশে কক্ষপথ থাকবে। কক্ষপথের মধ্যে কি থাকবে? ইলেকট্রন থাকবে। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা কক্ষপথ, এখানে যে ইলেকট্রন আছে। এখন ইলেকট্রন দুইটা থাকতে পারে, আরো বেশি থাকতে পারে। সুবিধার জন্য ধরে নিলাম দুইটা, এত আঁকা সম্ভব না এখন, ঠিক আছে? এখন ধরো তুমি এটা একটা ভারী একটা পরমাণু। এখন ভারী পরমাণু বলতে কি বুঝাইতেছি? ভারী পরমাণু বলতে বুঝাইতেছি যে যেই পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বেশি, মানে ভর সংখ্যা বেশি, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, তারপরে রেডিয়াম এটসেট্রা, ঠিক আছে? এগুলো আমরা তেজস্ক্রিয় পরমাণু আমরা জানি। তাহলে ধরো এই যে এটা একটা পরমাণু, এটা একটা ভারী পরমাণু। তুমি যদি কখনো দেখো এই পরমাণুর নিউক্লিয়াসটা থেকে, এই পরমাণুর নিউক্লিয়াস থেকে কিছু বের হইতেছে। এখন কি বের হয়? আলফা কণা বের হয়, তারপরে কি বের হয়? বিটা কণা বের হয়। তারপর আবার কি বের হতে পারে? গামা কণা বের হতে পারে। তুমি যদি দেখো কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে এই তিনটা রশ্মি বের হইতেছে, তাহলে সেখানে কি হইতেছে? তেজস্ক্রিয় বিকিরণ হইতেছে, অর্থাৎ এইটাই তেজস্ক্রিয়তা। এখন আমাকে বলতে পারবা কেন এই আলফা বিটা কণা বের হয়, মানে আলফা বিটা গামা বের হয়? আলফা বিটা গামা কি সেটাও আমরা জানবো একটু পরে, আস্তে আস্তে আমরা সব জানবো। এখন আমাকে বলো, এই যে একটা পরমাণু, ভারী একটা পরমাণু, এটা নিউক্লিয়াস থেকে কেন আলফা বিটা গামা বের হয়েছে? কেন আলফা বিটা গামা বের হয়েছে? এখন আমি বলে দিই। দেখো, আমাদের যে ভারী পরমাণুগুলো আছে বা ভারী মৌলগুলো আছে, এই মৌলগুলোর নিউক্লিয়াস কি থাকে? আনস্টেবল থাকে, অর্থাৎ স্থিতিশীল থাকে না। মানে নড়াচড়া করে, এত ভারী জিনিস তারা সহ্য করে রাখতে পারে না, ঠিক আছে? তারা কি থাকে? আনস্টেবল থাকে। এখন তাদের আনস্টেবল থাকা যাবে না, তাদের অবশ্যই কী করতে হবে? স্থিতিশীলতা অর্জন করতে হবে। এখন এই স্থিতিশীলতা অর্জন করার জন্য তারা কী করে? তারা এই তিনটা রশ্মি বা বিভিন্ন ধরনের রশ্মি বের করে দেয়। এই রশ্মিগুলো কি কি? একটা আলফা রশ্মি, একটা বিটা রশ্মি, আর একটা গামা রশ্মি। তাহলে আমি কি বললাম? ভারী মৌলের নিউক্লিয়াসগুলো কি থাকে? আনস্টেবল থাকে বা অস্থিতিশীল থাকে। এখন তারা স্থিতিশীলতা অর্জন করার জন্য তারা কি করে? বিভিন্ন ধরনের রশ্মি নির্গমন করে। এই রশ্মিগুলো কি আমাদের? আলফা, বিটা এবং গামা। এখন আলফা জিনিসটা কি? আলফা জিনিসটা কি? আলফা হচ্ছে আমাদের কি হিলিয়ামের নিউক্লিয়াস।
আলফা জিনিসটা কি আমাদের হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস, বুঝছো? এখন হিলিয়াম নিউক্লিয়াস, যদি তুমি দেখো কোন একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে হিলিয়াম নিউক্লিয়াস বের হইতেছে, এখন হিলিয়াম নিউক্লিয়াস কি, হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, হিলিয়ামের হিলিয়ামটা আমি একটু দেখাই। দেখো হিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই, ওই যে উপরে যে বক্স করে এটা, এই যে ধরো এটা হচ্ছে আমাদের হিলিয়াম। এখন হিলিয়াম কয় নম্বর পরমাণু, হিলিয়াম হচ্ছে আমাদের 2 নম্বর পরমাণু, হাইড্রোজেন হিলিয়াম। তাহলে হিলিয়ামের মধ্যে ইলেকট্রন কয়টা আছে, হিলিয়ামের মধ্যে ইলেকট্রন আছে 2টা, ইলেকট্রন আছে 2টা। এবং কেন্দ্রে প্রোটন কয়টা আছে, প্রোটনও 2টা আছে, কারণ প্রোটন 2টা দেখেই এটা 2 নম্বর পরমাণু হয়েছে। এখন প্রোটন 2টা থাকলে নিউট্রন কয়টা থাকবে, নিউট্রনও 2টা থাকবে, এখন নিউট্রনও 2টা থাকবে। তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে কি কি পেতেছি আমরা, হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে আমরা 2টা প্রোটন পেতেছি, 2টা নিউট্রন পেতেছি। তাই আমি কি বলছি, আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি ইলেকট্রন আছে, নাই, ইলেকট্রন নাই। তাহলে এই 2টা ইলেকট্রন কি করা যাবে না, আমাদের কাউন্ট করা যাবে না, এই 2টা ইলেকট্রন বাদ নাই, এই 2টা ইলেকট্রন ফালাই দিছে। তাহলে হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কি দেব, কিভাবে প্রতীক করব, হিলিয়াম 2+। হিলিয়াম 2+ কেন, এই যে বললাম 2টা ইলেকট্রন, যেহেতু নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে তো ইলেকট্রন থাকার চান্স নাই, তাহলে ইলেকট্রন 2টা আমাদের ত্যাগ করে দিতে হবে, মানে ইলেকট্রন নাই। ইলেকট্রন না থাকলে কি আমাদের পজিটিভ আধান না দিতে হয়, এগুলো কি তোমরা পড়ছো না কেমিস্ট্রির মধ্যে? তাহলে এখানে আমাদের কি হচ্ছে, হিলিয়াম 2+, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, বুঝা গেল? এখন বিটা কি, বিটা, বিটা মানে কি? এখন দেখো এই যে একটা পরমাণু, পরমাণুর মধ্যে থেকে কি হইতেছে, আলফা বিটা কণা ডিকে হইতেছে। এখন তুমি যদি কখনো দেখো কোনো একটা ভারী পরমাণুর নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের হইতেছে, কি বের হইতেছে, ইলেকট্রন বের হইতেছে, ইলেকট্রন বের হইতেছে। ইলেকট্রনকে কিভাবে প্রকাশ করা হয়, ই মাইনাস, ইলেকট্রন বের হইতেছে। এই ইলেকট্রনটাকেই বিটা কণা বলা হয়, এই ইলেকট্রনটাকে কি বলা হয়, বিটা কণা বলা হয়। এখন আরো একটা জিনিস বের হয়, সেটা হচ্ছে কি, পজিট্রন। পজিট্রন, পজিট্রন মানে কি, পজিট্রন হচ্ছে ইলেকট্রনের প্রতিপদার্থ। পজিট্রন কি, ইলেকট্রনের প্রতিপদার্থ। প্রতিপদার্থ মানে কি, এই যে ইলেকট্রন, এটা এটার মতো দেখতে সেম আর একটা জিনিস, কিন্তু তার বিপরীত। ইলেকট্রনের মতো দেখতে সেম আর একটা জিনিস, কিন্তু তার বিপরীত। একেবারে ধরো তোমার প্রতিপদার্থ কি, তোমার মতো দেখতে সবকিছু সেম, খালি বিপরীত জেনটা, মানে একদম মাইয়া হয়ে গেল, তাহলে সে কি, তোমার প্রতিপদার্থ। বুঝা গেল? তেমন ইলেকট্রনের মতো দেখতে সেম, সবকিছু সেম, খালি আধানটা চেঞ্জ, মানে এটা পজিটিভ। ইলেকট্রন নেগেটিভ, পজিট্রন হচ্ছে কি পজিটিভ। তাহলে আমি কি বললাম, একটা ভারী পরমাণু নিউক্লিয়াস থেকে যদি তুমি কখনো দেখো ইলেকট্রন বের হইতেছে, অথবা দেখো পজিট্রন বের হইতেছে, অর্থাৎ ইলেকট্রনের প্রতিপদার্থ বের হইতেছে, তাহলে যে এই কণাটাকে আমরা কি নাম দিব, এই কণাটাকে নাম দিব আমরা বিটা, এই কণাটাকে নাম দিব আমরা বিটা। তাহলে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কি আলফা, এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের বিটা, আর এইটা হচ্ছে কি আমাদের গামা, এটা হচ্ছে কি আমাদের গামা। এখন আমাকে বলতে পারবা, ভাই এটা হচ্ছে নিউক্লিয়াস, যত ধরনের তেজস্ক্রিয়তা হয় সেটা কোথা থেকে হয়, নিউক্লিয়াস থেকে হয়। এখন নিউক্লিয়াসের ভেতর থেকে ইলেকট্রন কিভাবে বেরোবে, নিউক্লিয়াসের ভেতর থেকে ইলেকট্রন কেমনে বার হয়, এটা কি মগের মূল্য? হ্যাঁ, নিউট্রন বেরোলো, সরি ইলেকট্রন কিভাবে বেরোবে, নিউক্লিয়াসের ভেতরে কি ইলেকট্রন থাকে, না থাকুক, ইলেকট্রন বের হইতে পারবে। কিভাবে ইলেকট্রন বের হবে, যখন আমরা বিটা কণা সম্পর্কে বিস্তারিত জানবো তখন আমি বলে দিব, দেখবা কিভাবে ইলেকট্রন বের হয়। একটু ওয়েট করো, কিউরিসিটিটা মাথার মধ্যে রেখে দাও, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে আমাদের কি আছে, বিটা কণা, বিটা, সরি বিটা তো বললামই, এটা হচ্ছে কি আমাদের গামা। ভাইয়া গামা জিনিসটা কি, গামা কোনো কণা না, কিন্তু গামা কিন্তু কোনো কণা না, আলফা কণা হতে পারে, বিটা কণা হতে পারে, কিন্তু গামা আমাদের কোনো কণা না। গামা হচ্ছে কি আমাদের একটা তরঙ্গ, মানে একটা রশ্মি, আলো যেমন একটা রশ্মি, এরকম হচ্ছে কি গামা আমাদের একটা রশ্মি। আলো আবার কণা আছে, আলোর ফোটন কণা আছে, সেটা আমরা এখন ধরলাম না। গামা হচ্ছে কি আমাদের একটা রশ্মি, গামা আর কিছুই না, গামা একটা রশ্মি। এটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গ দৈর্ঘ্য কি, এটা ল্যামডা আছে। এই গামার কি আছে, গামার তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা আছে। ঠিক আছে, বুঝছো? দেখো এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখো, দেখো দেখো। আচ্ছা, তাহলে পুরো জিনিসটাকে যদি আমরা একটু সামারাইজ করি তাহলে কি হয়, দেখো আমি প্রথমে তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা বলি। কোনো ভারী মৌলের নিউক্লিয়াস থেকে অটোমেটিক্যালি অনবরত আলফা বিটা গামা রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে কি বলে, তেজস্ক্রিয়তা বলে। অর্থাৎ এই যে আলফা বিটা গামা রশ্মিটা বের হইতেছে, এটা অটোমেটিক্যালি হবে, এটার জন্য কোনো আলাদা শক্তি মুক্তি কিছু দেওয়া দরকার নেই, এটা নিজে নিজেই হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা অনবরত মানে কন্টিনিউয়াসলি হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সেই স্থিতিশীলতা অর্জন করে, ততক্ষণ পর্যন্ত এই সে বের করতেই থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা পরমাণু, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এবং বাইরে কি থাকে, ইলেকট্রন থাকে। এই নিউক্লিয়াসটা কি থাকে, বাইরে মৌলের নিউক্লিয়াস কি থাকে, অস্থিতিশীল থাকে। এখন অস্থিতিশীলতা থেকে তাকে স্থিতিশীলতা অর্জন করতে হবে। এখন স্থিতিশীলতা অর্জন করার জন্য সে কি করে, আলফা ডিকে করে, মানে আলফা কণা বের করে দেয়, অথবা বিটা কণা বের করে দেয়, অথবা গামা রশ্মি বের করে দেয়।
ঠিক আছে। এখন আলফা জিনিসটা কি, আলফা হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস। এখন হিলিয়াম নিউক্লিয়াস কি, হিলিয়ামের কেন্দ্রে যেটা থেকে মানে নিউক্লিয়াস কি থেকে, নিউক্লিয়াস থেকে দুইটা প্রোটন দুইটা নিউট্রন, কোনো ইলেকট্রন থাকে না, এই জন্য এটা কি দিছি হিলিয়াম 2+, হিলিয়াম 2+। অর্থাৎ আমাদের আলফা কোণটা কি পজিটিভ চার্জে চার্জিত, মানে ধনাত্মকতা না দিত। আর আমাদের বিটাটা কি, বিটা হচ্ছে দেখো কোনো পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস থেকে কখনো যদি ইলেকট্রন বা পজিট্রন বের হয়, তাহলে সেই ইলেকট্রন বা পজিট্রনকে আমরা কি কণা বলি, বিটা কণা বলি, বিটা কণা বলি। আর অ্যালফাটা কি, সরি গামাটা কি, গামাটা হচ্ছে আমাদের কোনো কণা না, এটা হচ্ছে একটা রশ্মি। গামাটা হচ্ছে একটা রশ্মি, এটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার, পুরো জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ, এখন এই যে তেজস্ক্রিয়তার ঘটনাটা, এটা কিন্তু সব পরমাণুর ক্ষেত্রে হয় না, এটা শুধুমাত্র ভারী পরমাণুর ক্ষেত্রে হয়, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, ব্যারিয়াম, তারপরে কি হতে পারে আরো কিছু আছে যেগুলা। এখন আরো একটা পরমাণু থেকে হয় আইসোটোপ থেকে হয়, যেমন তেজস্ক্রিয় আইসোটোপ থেকে, যেমন কার্বন 14, কার্বন 14 এটা থেকে আমাদের কি, এটা থেকে জানো কি, এটা থেকে বিটা কণা বের হয়। কার্বন 14 থেকে আমাদের কি কণা বের হয়, বিটা কণা বের হয়, অর্থাৎ এটাও তেজস্ক্রিয় মূল্য, মাথায় রেখে দিও। কার্বন 12 থেকে আমাদের কি বের হয়, বিটা কণা বের হয়। এখন আইসোটোপ জিনিসটা আমরা জানি, আইসোটোপ মানে কি, আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সেম থাকবে আর ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা কি থাকবে, ডিফারেন্স থাকবে, মানে এগুলা আলাদা হয়ে যাবে, এগুলো তো কেমিস্ট্রি পড়া, কেমিস্ট্রি পড়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার। সামারাইজ করো, সামারাইজ করে তো দিলামই, একটু স্ক্রিনশট মেরে নাও, এগুলো লিখে রাখবা। ওকে, তাহলে আমরা একটু সামনে যাই, একটু সামনে যাই, একটু সামনে যাই। ওকে, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। আমরা আলফা বিটা গামা সম্পর্কে বিস্তারিত জানবো, একটু ওয়েট করতে হবে, আমরা জিনিসটা একটু জানি নি। অর্ধায়ু, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, এটা জিনিসটা কি ভাই, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, তোমরা কি জানো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু জিনিসটা কি? তেজস্ক্রিয় মৌলের পরমাণু হচ্ছে একটা মৌলের কতগুলো পরমাণু অর্ধেক সংখ্যক ক্ষয়প্রাপ্ত হতে যতটুকু সময় নেয়, সেটা হচ্ছে কি আমাদের তেজস্ক্রিয় পরমাণু, মানে তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। যেমন যেমন ধরো কার্বন 14 আছে, এটা বলছেন আমাদের, এটার 100টা গোনা মানে 16টা দিলাম আমি। যদি তুমি কখনো দেখো কোনো পরমাণুর উপরে স্টার চিহ্ন দেওয়া আছে, তাহলে সেটা কি তেজস্ক্রিয়, সেটা কি তেজস্ক্রিয়, মাথায় রাখবা। ধরো তোমার কাছে কি আছে, কার্বন 14 আইসোটোপের 16টা কোনা, 16টা পরমাণু আছে, কার্বন 14 আইসোটোপের কি আছে, 16টা পরমাণু আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তোমার কাছে কি আছে, কার্বন 14 আইসোটোপের 16টা পরমাণু আছে। এখন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু মানে কি, আচ্ছা পরে বুঝে দিচ্ছি, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু যেটা হচ্ছে সেটা এটা আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে কি আছে, একটা বালতি নিছো, বালতির মধ্যে তুমি 16টা কণা নিছো কার্বন 14 আইসোটোপের। এখন তুমি 100 নিতে পারো, 200 নিতে পারো, তোমার যতগুলো আছে তুমি ততগুলো নিতে পারো। এখন তুমি দেখলা আমি আমার মতো করে ধরে নিতেছি, আমি কিন্তু এটা বোঝানোর জন্য বলতেছি, একদম এক্সাক্ট মান দিলাম না। ধরো তুমি 20 দিন পরে আইছো, 20 দিন পরে আইছো, 20 দিন পরে তুমি আইসো কি দেখলা, এই যে এখানে 16টা আছে, সেখান থেকে 8টা কি করছে, তেজস্ক্রিয় বিকিরণ দিয়ে ফেলছে। এখন আরো একটা জিনিস ক্লিয়ার করা দরকার। ধরো এটা হচ্ছে আমাদের কার্বন 14 আইসোটোপ, এটা তেজস্ক্রিয় বিকিরণ দিবে, এটা তেজস্ক্রিয় বিকিরণ দিবে, অর্থাৎ বিটা কণা ডিকে করবে, বিটা কণা কি করবে, ডিকে করবে, বিটা কণাটি কি করবে, মানে বিটা কণা বের করে দিবে। এখন বিটা কণা বের করে দেওয়ার পর কি হয়ে যাবে, সে স্থিতিশীলতা অর্জন করবে, স্থিতিশীলতা অর্জন করবে, ঠিক আছে। সে কি অর্জন করবে, স্থিতিশীলতা অর্জন করবে, কিন্তু সে স্থিতিশীলতা অর্জন করে নাইট্রোজেনে পরিণত হয়ে যাবে। এখন কিভাবে নাইট্রোজেন হয়েছে সেটা আমরা একটু পরে বলবো, যখন আমরা বিটা কণাটা এক্সপ্লেন করবো, ঠিক আছে, বিটা কণাটা এক্সপ্লেন করবো। যখন সে তেজস্ক্রিয় বিকিরণ দিল, তখন সে কিন্তু স্থিতিশীল হয়ে গেল, তারপরে কিন্তু সে আর তেজস্ক্রিয় বিকিরণ দিবে না, অর্থাৎ সে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। সে তেজস্ক্রিয় বিকিরণ কিন্তু কি করবে, যতক্ষণ পর্যন্ত স্থিতিশীলতা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত দিবে, কিন্তু সেটা অনবরত দিতে থাকবে না। যেমন কি, যেমন ধরো কার্বন 14 সেটা তেজস্ক্রিয় বিকিরণ দিতে 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 নাই হয়ে যাবে না, কখনো একদম নিঃশেষ হয়ে যাবে না, সেই স্থিতিশীলতা অর্জন করে থাইমা যাবে, সেই স্থিতিশীলতা অর্জন করে কি যাবে, থাইমা যাবে। বুঝা গেল? এবং কার্বন 14 সেটা এখানে কি করছে, বিটা বিটা বাগানি কি করছে, নিগ্রত করে দিয়ে বিটা বিকিরণ করে দিয়ে নাইট্রোজেনে পরিণত হয়েছে, নাইট্রোজেন চতুর্থ পরিণত হয়েছে। ঠিক আছে, বুঝা গেল? কোন একটা পরমাণু তেজস্ক্রিয় বিকিরণ দিয়া নাই হয়ে যাবে না, সেই স্থিতিশীলতা অর্জন করে থাইকে যাবে, থাইকে যাবে। তাহলে ধরো 20 দিন পরে আইসো তুমি দেখলে কি করছে, এখান থেকে 8টা পরমাণু কি করছে, এই তেজস্ক্রিয় বিকিরণ দিয়ে দিছে। সে কি করছে, 8টা পরমাণু কি করছে, তেজস্ক্রিয় বিকিরণ দিয়ে দিছে। 1 2 3 4 5 6 7 8
1 2 3 4 5 6 7 8। দেখো প্রথমে তোমার স্টেপটা কি ছিল, তুমি একটা বাটির মধ্যে 16টা কার্বন আইসোটোপ নিছো, কার্বন তেজস্ক্রিয় কার্বনের আইসোটোপ নিছো। এখন তুমি 20 দিন পরে এসে দেখলা সেখান থেকে কি হয়ে গেছে, 8টা কি করছে তেজস্ক্রিয় বিকিরণ দিয়ে দিছে। অর্থাৎ আগে ছিল 16টা, হয়ে গেছে 8টা, হয়ে গেছে 8টা, মানে কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে। এখন যতটুকু সময় নিছে কোনো একটা পরমাণুর, কোনো একটা তেজস্ক্রিয় মৌলের মোট পরমাণুর অর্ধেক সংখ্যক পরমাণু তেজস্ক্রিয় বিকিরণ দিতে যতটুকু সময় লাগে ততটুকু সময়কে কি বলে, ওই মৌলের অর্ধেক বলে, ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধেক বলে। দেখো এখানে কি হচ্ছে, 16টা কার্বন পরমাণু আছে, 16টা কার্বন 14 পরমাণু আছে। 20 দিন পরে কি করছে, তার অর্ধেক সংখ্যক তেজস্ক্রিয় বিকিরণ দিয়ে দিছে। এখানে 16টা আছে, 16টার অর্ধেক তো 8, মানে 8টা কি করছে, তেজস্ক্রিয় বিকিরণ দিয়ে দিছে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। সময় কতটুকু লাগছে, 20 মিনিট। এটা মানে 20 দিন, অ্যাকচুয়ালি 20 দিন না, এটা আমি এমনি লিখছি বোঝানোর জন্য 20 দিন। তাহলে এই যে 20 দিন সময় লাগছে, এটাকে কি বলে, আমাদের তেজস্ক্রিয় মৌলের অর্ধেক বলে। এটাকে টি হাফ দিয়ে প্রকাশ করা হয়, টি হাফ দিয়ে প্রকাশ করা হয়। এখন এটা 20 দিন না কি কতদিন এটা আমি জানি না, আমি ডান্তাজে লিখছি, বুঝে নি, আর ছেড়ে দিও না, ক্লিপ কেটে ছেড়ে দিও না। আরেকটা বার আমরা রিক্যাপ করি, আরেকটা বার যদি আমরা সামারি করি, একটু কঠিন চ্যাপ্টারটা বুঝতে, একটু কঠিন। তেজস্ক্রিয় মৌলের অর্ধেক, কোনো তেজস্ক্রিয় মৌলের মোট পরমাণুর অর্ধেক সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হতে যতটুকু সময় লাগে ততটুকু সময়কে ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধেক বলে, ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধেক বলে। আরেকটু ভালোভাবে আমরা একটু বুঝি। তোমার একটা বাটি আছে, বাটির মধ্যে কি আছে, 16টা তেজস্ক্রিয় কার্বনের কি আছে, পরমাণু আছে। তুমি 20 দিন পরে এসে দেখলা সেখানে কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। অর্ধেক সংখ্যক তেজস্ক্রিয় বিকিরণ দিয়ে দিছে, অর্ধেক সংখ্যক কি করছে, তেজস্ক্রিয় বিকিরণ দিয়ে দিছে, অর্থাৎ 8টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে। অর্ধেক সংখ্যক বিকিরণ দিয়ে কি হয়ে গেছে, 8টা হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কি ঘটলো, 16টা পরমাণু থেকে 8টা পরমাণু ঘটলো, সময় কতটুকু লাগলো, 20 দিন। তাহলে এই যে 20 দিন সময় লাগছে আমাদের অর্ধেক হইতে, কোন একটা মৌলের মোট পরমাণুর অর্ধেক সংখ্যক তেজস্ক্রিয় বিকিরণ দিতে, কার্বনের 16টা পরমাণুর অর্ধেক সংখ্যক বিকিরণ দিতে সময় লাগছে 20 দিন। তাহলে এই 20 দিন হচ্ছে কি আমাদের তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, যেটাকে টি হাফ দিয়ে প্রকাশ করা হয়। এখন আমি আবারও বলে দিতেছি, এটা 20 দিন না কতদিন সেটা আমি জানি না, এটা বুঝানোর জন্য দেখতাম। তো বুক মাথা থাকবে তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু জিনিসটা কি, যদি সংজ্ঞা আসে তাহলে কিভাবে দেখবা, সংজ্ঞা আসলে দেখবা কোনো মৌলের মোট পরমাণুর অর্ধেক সংখ্যক পরমাণু তেজস্ক্রিয় বিকিরণ দিতে যতটুকু সময় লাগে ততটুকু সময়কে ওই মৌলের তেজস্ক্রিয় কি বলে, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলে। আমি একটু লিখে দিই, কোন মৌলের মোট পরমাণুর অর্ধেক সংখ্যক বিকিরণ দিতে, অর্ধেক সংখ্যক ক্ষয়প্রাপ্ত হতে, এখন ক্ষয়প্রাপ্ত মানেই তেজস্ক্রিয় বিকিরণ দেওয়া, ক্ষয়প্রাপ্ত মানেই কি তেজস্ক্রিয় বিকিরণ দেওয়া, যতটুকু সময় লাগে তাই ওই মৌলের ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, তাই ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। এখন এটা 20 দিন হতে পারে, 100 দিন হতে পারে, 2 বিলিয়ন বছর হতে পারে, 2 বিলিয়ন বছর হতে পারে, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলে। অর্ধায়ু বলে কোন মৌলের পরমাণুর অর্ধেক সংখ্যক পরমাণু হবে। এখন সংখ্যাটা আরেকবার করি, কোন মৌলের মোট পরমাণুর অর্ধেক সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হতে যতটুকু সময় লাগে তাই ওই মৌলের, ওই তেজস্ক্রিয় মৌলের কি বলে, অর্ধায়ু। অর্থাৎ এখানে কার্বন 16টা আছে, তার অর্ধেক সংখ্যক কার্বন পরমাণু তেজস্ক্রিয় বিকিরণ দিতে সময় লাগছে 20 দিন। এই 20 দিন হচ্ছে আমাদের ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, অর্থাৎ টি হাফ দিয়ে প্রকাশ করা হয়। এখন এখান থেকে ম্যাথ আসে, ম্যাথ পরে করবো না, ঠিক আছে। আমরা আজকে বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য এটা ক্লাস নিতেছি। আচ্ছা, এখন এই যে আমরা তেজস্ক্রিয়তা করতেছি, তোমাদের মাথায় কি প্রশ্ন আছে না, তেজস্ক্রিয়তার কোনো একক আছে কিনা, তেজস্ক্রিয়তার কোনো একক আছে কিনা মাথায় প্রশ্ন আছে, অবশ্যই আছে। তেজস্ক্রিয়তা কি আছে, একটা একক আছে, সেটাকে বেকেরেল বলা হয়, বেকেরেল। তেজস্ক্রিয়তার একক কি, বেকেরেল, বুঝছো। এটা নিয়ে আমাদের কোনো আহামরি কিছু নাই, এটা নিয়ে আমাদের কি নেই, কোনো আহামরি কিছু নাই, জাস্ট মাথায় রাখতে পারো এমসিকিউর জন্য, তেজস্ক্রিয়তার একক কি, বেকেরেল, তেজস্ক্রিয়তার একক কি, বেকেরেল, এটা মাথায় রাখতে পারো। এটা দিয়ে আমাদের কোনো ম্যাথ কিছুই আসবে না। এই যে একটা ম্যাথ বলতে কিছু নাই, ম্যাথ বলতে কিছু নাই, গিয়ে দেখবা আলফা বিটা গামাইতে। চলো এবার আমরা কি করি, বিভিন্ন ধরনের প্রপার্টিস সম্বন্ধে করি। এই যে আমরা আলফা বিটা গামা বললাম, এই যে আমরা তখন আলফা বিটা গামা বললাম, এখন এই আলফা বিটা গামা সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জেনে নিই। প্রথমে আমরা আলফা কণার ধর্ম সম্বন্ধে জানি, আলফা কণার ধর্ম, আলফা কণার ধর্ম। এখন ভাই কি বলছিলাম, কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি দেখো
কি বলে হিলিয়াম নিউক্লিয়াস বের হয়, হিলিয়াম নিউক্লিয়াস বের হয়, তাহলে সেটা কি আলফা কণা? তাহলে আলফা কণা প্রথম প্রপার্টিস কি? এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এটা কি? এটি হিলিয়াম নিউক্লিয়াস, এটি হিলিয়াম নিউক্লিয়াস, এগুলো কিন্তু এক্সামে আসে। এটা কি হিলিয়াম নিউক্লিয়াস। এখন কি বলছিলাম, হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে কি কোনো ইলেকট্রন আছে? নাই। তাহলে এটাকে আমরা কি বলছিলাম? হিলিয়াম 2+। দেখো তো এখানে কি আছে? 2+ আছে, অর্থাৎ এটা কি? এটা ধনাত্মক আধান, ধনাত্মক আধান এটা, অর্থাৎ এটার চার্জ কি? পজিটিভ, অর্থাৎ আলফা, আলফা ধনাত্মক আধান, আলফা এর আধান কি? ধনাত্মক, আলফা এর আধান কি? ধনাত্মক, আলফা এর আধান ধনাত্মক। এখন দেখো এটার মধ্যে কি আছে? চার্জ আছে। এখন চার্জ থাকলে এটা কি? তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রভাব বিস্তার করবে। চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে আমরা জানি, একটা তড়িৎ ক্ষেত্র, ধরো একটা পজিটিভ আধান আছে, এটা চারপাশে তার কি আছে? তড়িৎ ক্ষেত্র আছে। এখন এটার মধ্যে যদি তুমি কোনো নেগেটিভ আধান আনো বা পজিটিভ আধান আনো, তাহলে এটা কি করবে? আকর্ষণ করবে এবং বিকর্ষণ করবে, অর্থাৎ কোনো কি করবে? বিচ্যুতি সৃষ্টি করবে বা বিক্ষিপ্ত সৃষ্টি করবে। হয় বিচ্যুত হবে না হলে বিক্ষিপ্ত হবে, ঠিক আছে? হয় বিচ্যুত হবে না হলে বিক্ষিপ্ত হবে। তাহলে আলফা, আলফা এর যেহেতু চার্জ আছে, তাহলে এটা কি হবে? চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা কি হবে? বিচ্যুত হবে, বিচ্যুত হবে, ঠিক আছে? এটি কি হবে? এটি চৌম্বক ক্ষেত্র, এটি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দিয়ে কি হবে? চৌম্বক ক্ষেত্র দিয়ে বিচ্যুত হয় নাকি? বিচ্যুত হয়, বিচ্যুত হয়। তুমি বুঝাই যাবে, এটা যেহেতু চার্জ আছে, এটা যেহেতু চার্জ আছে, তাহলে এটা কি হবে? চৌম্বক এবং তড়িৎ ক্ষেত্র দিয়ে বিচ্যুত হবে, ঠিক আছে? চার্জ না থাকলে আলাদা বিষয়, চার্জ না থাকলে কিছুই হবে না। বুঝছো? বুঝছো কিনা? এখন এই যে আমাদের আলফাটা আছে, আলফাটা হচ্ছে হিলিয়াম 2+। এখানে মধ্যে কি আছে? দুইটা প্রোটন আছে, দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে, দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে, তার মানে এটার ভর বেশি, এটার ভর বেশি, অবশ্যই এটার ভর বেশি। এখন যদি এটার ভর বেশি হয়, এটার ভর কি বেশি আমরা লিখতে পারি, ভর বেশি হলে কি হবে? ভেদন ক্ষমতা কম হবে। ভেদন ক্ষমতা কি? ভেদন ক্ষমতা হচ্ছে কোনো কিছু সেট করে দেওয়া। ভেদন ক্ষমতা কি? ধরো তুমি এটা ছেড়ে দিচ্ছ, টালবা কোনো কি করছো, এটা খুব তাড়াতাড়ি গিয়ে থামে যাবে, এটা বেশি দূর যেতে পারবে না, বেশি দূর কোনো কিছুকে ভেদ করতে পারবে না। একটা সামান্য সিঙ্গেল পেজ, আমি কি বলি, পেজ, পেজ আছে না? পেজ কি? পেজও তো রাখি, একটা পেজ দিয়ে তুমি আলফা কোণ আটকে দিতে পারবা? বুঝছো? এটা দ্বারা বুঝাইতেছে যে এর ভেদন ক্ষমতা কম, অর্থাৎ ছেদ করার ক্ষমতা কম, এটা কি ভেদ করে যাওয়ার ক্ষমতা কম, ঠিক আছে? কোনো কিছুকে ভেদ করে যেতে পারে না, খুব তাড়াতাড়ি থেমে যাবে। বুঝছো? কারণ এটার কি? কারণ এটার ভর বেশি, কারণ কি? এটার ভর বেশি। আচ্ছা, এটার ভর বেশি। দেখো এইটা কি করে? এটা হচ্ছে ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে, এই রশ্মি মানে এই কণা, এই কণা ফটোগ্রাফিক প্লেটে কি তৈরি করে? ফটোগ্রাফিক, ফটোগ্রাফিক প্লেটে কি তৈরি করে? প্রতিক্রিয়া তৈরি করে। কি বললাম? এই কণা ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া তৈরি করে। এখন ফটোগ্রাফিক প্লেট কি? ফটোগ্রাফিক প্লেট হচ্ছে এমন একটা প্লেট আছে, যে প্লেটের মধ্যে যদি তুমি কোনো রশ্মি দাও, আলো দাও, বা কোনো যে কোনো কণা দাও, আলফা বিটা কণা দাও, তাহলে এখানে কি হবে? ক্রিয়া প্রতিক্রিয়া করবে, এখানে বিভিন্ন ধরনের ক্রিয়া হবে, প্রতিক্রিয়া হবে। এটা এখানে বলছে এই কারণে কি করে? ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে, প্রতিক্রিয়া সৃষ্টি করে। বুঝছো? এখন আলফা কণা কোথা থেকে নির্গমন হয়? ভারী মৌলের নিউক্লিয়াস থেকে, ভারী মৌলের নিউক্লিয়াস থেকে, যেমন ইউরেনিয়াম আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে, এগুলো থেকে কি হয়? আলফা কণা কি হয়? ডিকে হয়। এখন ভারী মৌলের নিউক্লিয়াস দিয়ে বুঝালে তো তোমরা বুঝবে না। আচ্ছা, একটা জিনিস দেখো, হিলিয়ামের ভর কত বলতো? হিলিয়াম 2+ এর ভর, হিলিয়াম 2+ এর ভর কত? দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে, অর্থাৎ ভর কত? 4, 4। একটা জিনিস মাথায় রাখবা, একটা পরমাণু থেকে, একটি পরমাণু থেকে, একটি পরমাণু থেকে আলফা নির্গত হলে তার পারমাণবিক ভর একবারে, তার পারমাণবিক সংখ্যা কি বাড়ে? একবারে, পারমাণবিক সংখ্যা একবারে। আর ভর সংখ্যা কত বাড়বে? ভর সংখ্যা 4 বাড়বে। কি দেখলাম? একটি পরমাণু থেকে আলফা নির্গত হলে তার পারমাণবিক সংখ্যা একবারে এবং ভর সংখ্যা 4 বাড়ে, ভর সংখ্যা 4 বাড়ে। দেখো 4 বাড়ে না, 4 কমে রে, ধরো দেখো 4 বাড়ে না, কোনো দিকে ধরো। এখন আমি বড় বড় নিউক্লিয়াস দিলাম না, ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কেন?
এখন মাথায় রেখো, অ্যালুমিনিয়াম থেকে কিন্তু আলফা কণা বের হয় না, অ্যালুমিনিয়াম থেকে আলফা কণা বের হয় না, বুঝানোর ঠিক আছে? অ্যালুমিনিয়াম থেকে কোনো আলফা কণা বের হয়, ঠিক আছে? অ্যালুমিনিয়াম তেজস্ক্রিয় না, বুঝানোর জন্য অ্যালুমিনিয়াম থেকে সহজে বুঝবে, অ্যালুমিনিয়াম তো ভারী বলো না, এত ভারী না। অ্যালুমিনিয়াম থেকে ধরো কখনো কি হয়েছে, আলফা কণা বের হয়েছে, আলফা কণা বের হয়েছে। এখন আলফা কণা কি, আলফা কণা হচ্ছে হিলিয়াম টুকরা, হিলিয়াম টুকরা। এখন হিলিয়ামের বর্গ, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা কত? 4, ভর সংখ্যা কত? 4। তাহলে আমাদের এটা সেকেন্ড কি, হিলিয়াম টুকরা বের হয়ে যেতেছে, বুঝছো? হ্যাঁ, তো দেখো কি বলতেছিলাম, অ্যালুমিনিয়াম থেকে যদি আলফা কণা বের হয় তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 এবং ভর সংখ্যা কত? 13 দুগুণে 26 আর 1 27। তাহলে আমি কি বলছিলাম, একটি পরমাণু থেকে আলফা কণা নির্গত হলে তার পারমাণবিক সংখ্যা একবারে, তার মানে কি পারমাণবিক সংখ্যা একবারে কি যাবে? 14 হয়ে যাবে। 14 কার? সিলিকনের। এটার ভর কত হবে? ভর 4 কমে যাবে নাকি? হ্যাঁ, ভর 4 কমে যাবে, ঠিক আছে? আর কি হইতেছে আমাদের? আলফা কণা বের হইতেছে, আলফা কণা বের হইতেছে। অর্থাৎ কোন একটা পরমাণু থেকে আমাদের আলফা কণা বের হয়ে গেলে, আলফা কণা বের হয়ে গেলে তার পারমাণবিক সংখ্যা কি হয়ে যায়? একবারে যায়। যখন আরেকটু পরে বুঝাইতেছি, একটু পরে বুঝাইতেছি দাঁড়াও। এটা অ্যালুমিনিয়াম দিয়ে বোঝানো সম্ভব না, অ্যালুমিনিয়াম থেকে কখনো আলফা কণা বের হয় না, তো এর জন্য ঝামেলা আছে। যখন ইউরেনিয়াম, তারপরে রেডিয়াম, এগুলো দিয়ে বুঝালে সুবিধা হবে। একটু পরে বুঝাইতেছি, আগে এই প্রপার্টিসগুলো একটু ভালো করে শেষ করি। তাহলে আলফা কণার প্রপার্টিস সম্পর্কে আমরা বুঝলাম। এই অ্যালুমিনিয়ামটা ভুলে যাও, অ্যালুমিনিয়ামটা ভুলে যাও, এটা পরে বুঝাবো না, সুন্দর করে বুঝিয়ে দিব। এটা আলফা কণার ধর্ম গেল, এবার আমরা শিখি বিটা কণার ধর্ম। বিটা, বিটা, বিটা রশ্মির ধর্ম, বিটা রশ্মির ধর্ম। এখন বলো তো বিটা রশ্মির ধর্ম কি? বিটা রশ্মির ধর্ম, বিটা মানে কি বলছিলাম, কোন একটা পরমাণু নিউক্লিয়াস থেকে যদি দেখো ইলেকট্রন অথবা পজিট্রন বের হইতেছে, ইলেকট্রন অথবা পজিট্রন বের হইতেছে, তাহলে সেটাকে আমরা বিটা বলে থাকি। এখন ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। তোমাদের বইয়ে লিখে দিছে বিটা কণার চার্জ কি? নেগেটিভ। তোমাদের বইয়ে দেখছে বিটা কণার আধান কি? নেগেটিভ, মানে ঋণাত্মক। তোমাদের বই লিখছে এটা, কিন্তু অ্যাকচুয়াল কথা হচ্ছে বিটা কণার আধান পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কারণ কি এখান থেকে ইলেকট্রন মানেও বিটা, পজিট্রন মানেও বিটা। এখন ইলেকট্রনের প্রতি পদার্থ হচ্ছে কি? পজিট্রন। এখন ভাইয়া বলো তোমাকে, একটু আগে বলছিলাম একটা নিউক্লিয়াস থেকে কিভাবে কিভাবে ইলেকট্রন বের হয়, কিভাবে ইলেকট্রন বের হয়, এখন বুঝিতেছি। দেখো, একটা পরমাণু নিউক্লিয়াসে কি আছে? প্রোটন থাকে, প্রোটন থাকে, আর কি থাকে? নিউট্রন থাকে। এখন প্রোটন থাকে আর কি? নিউট্রন থাকে। এখন ইলেকট্রন কি হাওয়াতে আইব? ইলেকট্রন তো হাওয়াতে আইব না। এখন ইলেকট্রনটা কিভাবে সৃষ্টি হয়? এই যে আমাদের একটা নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, এই যে নিউট্রন, এই নিউট্রনটা ভেঙে যায়, এই নিউট্রনটা ভেঙে যায়, নিউট্রনটা ভেঙে কি হয়? নিউট্রনটা ভেঙে একটা ইলেকট্রন উৎপন্ন করে, একটা প্রোটন উৎপন্ন করে, আর একটা কি উৎপন্ন করে? অ্যান্টি নিউট্রন উৎপন্ন করে। একটা ইলেকট্রন উৎপন্ন করে, একটা প্রোটন উৎপন্ন করে, এবং একটা অ্যান্টি নিউট্রন উৎপন্ন করে। এটার নাম হচ্ছে কি? অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রন। এটা খুবই একটা হালকা জিনিস, এটা খুবই একটা হালকা জিনিস। তাহলে আমি কি বললাম, একটা বলে নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন থেকে, এই নিউট্রনটা কি হয়? নিউট্রনটা যখন ভাঙা যায়, নিউট্রনটা যখন ভাঙা যায়, একটা অস্থিতিশীল মৌল অবশ্যই, নিউট্রনটা যখন ভাঙা যায় তখন কি করে? একটা ইলেকট্রন বের করে দেয়, একটা প্রোটন বের করে দেয়, এবং একটা কি করে? একটা অ্যান্টি নিউট্রন বের করে দেয়। এই যে প্রোটনটা, এই প্রোটনটা আমাদের নিউক্লিয়াসে পড়ে থাকে, এই প্রোটনটা কি থাকে? আমাদের নিউক্লিয়াসে পড়ে থাকে। ও, ও ভাই, ও তোমাদের একটা বলছিলাম না, আলফা কণা থেকে যে পারমাণবিক সংখ্যা বেড়ে যায়, ভুল করে আমি বিটাটা বলে দিয়েছিলাম। চলো, একটু ভুলে গেছিলাম, বিটাটা আমি আলফার মধ্যে বলে দিয়েছিলাম, এই জন্য পেস লেগে গেছিল, ঠিক আছে? তোমার তাই একবার আলফা কণাটা আমি একটু পরে বলে দিতেছি। আলফা কণার পারমাণবিক সংখ্যা এক বাড়ে, ভর সংখ্যা কত বাড়ে, সেগুলো আমি একটু পরে বলে দিব না। আলফা কণাটা ভুলে যাও যেটা বলছি, আবার অনেকে ছেড়ে দিবা, একটু মাথা সাজা নষ্ট হয়ে গেছিল, বুঝছো? আলফা বিটা একটু পেস লেগে গেছিল। তাহলে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে বিটারটা, বিটারটা বলে ফেলছিলাম, আলফার জায়গায় বিটারটা বলে ফেলছিলাম, যে বিটার পারমাণবিক সংখ্যা একবারে। যদি কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে বিটা কণা বের হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা একবারে, আলফা না, আলফা না, ঠিক আছে? আলফা, বিটা, আলফাটা কি হবে সেটা আমি পরে বলে দিব। তাহলে দেখো, কোন একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন থাকে, যদি নিউট্রন ভেঙে যায় তাহলে একটা ইলেকট্রন, একটা প্রোটন আর একটা কি অ্যান্টি নিউট্রন উৎপন্ন করে।
এই প্রোটনটা নিউক্লিয়াসের মধ্যে পড়ে থাকে, আর ইলেকট্রন এবং অ্যান্টি নিউট্রন এটা বের হয়ে যায়, অ্যান্টি নিউট্রনটা বিকৃত হয়ে যায়। তাহলে এই যে ইলেকট্রনটাকে বলা হয় কি বিটা, এই ইলেকট্রনটাকে বলে বিটা। আর অ্যান্টি নিউট্রন হাওয়ায় মিশে যায়, এটা কোনো কাজ নেই, এটা হচ্ছে হালকা, তো হালকা যেটা মিশে যায় এটা থাকে না। এখন নিউট্রনটা ভাঙছে, যেভাবে নিউট্রনটা ভাঙে সেভাবে কি আমাদের প্রোটনটাও ভেঙে যেতে পারে, আমাদের প্রোটনটাও কি যেতে পারে, ভেঙে যেতে পারে। যখন আমাদের প্রোটনটা ভাঙবে, প্রোটনটা ভাঙলে কি উৎপন্ন করবে, একটা নিউট্রন উৎপন্ন করবে, একটা নিউট্রন উৎপন্ন করবে, একটা পজিট্রন উৎপন্ন করবে, আর একটা নিউট্রন উৎপন্ন করবে। আগেরবার উৎপন্ন করছে অ্যান্টি নিউট্রন, আগেরবার উৎপন্ন করছে কি অ্যান্টি নিউট্রন, এবার উৎপন্ন করবে কি নিউট্রিনো, ঠিক আছে, এবার উৎপন্ন করবে নিউট্রিনো। এটাকে নিউট্রিনো বলা হবে, নিউ নিউ, এটার নাম কি নিউ, এনইও, নিউ, নিউ, মিউ না নিউ, এই নিউটাকে বলা হয় কি নিউট্রিনো। আর এই নিউর উপর যদি তুমি বার চিহ্ন দিও তো বার, এই যে বার চিহ্ন দিয়ে দিচ্ছি তাহলে এটা কি অ্যান্টি নিউট্রিনো হয়ে গেছে, অ্যান্টি নিউট্রিনো হয়ে গেছে। তাহলে বুঝছো একটা নিউক্লিয়াস থেকে কিভাবে ইলেকট্রন বের হতে পারে, তুমি কি বুঝছো? হ্যাঁ বুঝছো। এখন বললাম বিটা রশ্মি নেগেটিভ আধান যুক্ত, এটা পজিটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। তাহলে দেখো তো এটা যেহেতু চার্জ আছে তাহলে এটি কি করবে, চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দিয়ে বিক্ষিপ্ত হবে, চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দিয়ে কিভাবে বিক্ষিপ্ত হবে, তড়িৎ ক্ষেত্র দিয়ে কিভাবে বিক্ষিপ্ত হবে। এটার ভেদন ক্ষমতা কি, এটাও কি ইলেকট্রন, এটা কি একটা ইলেকট্রন, এটার ভর অনেক কম, তার মানে এটার ভেদন ক্ষমতা বেশি হবে। তাহলে এটার ভেদন ক্ষমতা কি, এটার ভেদন ক্ষমতা বেশি, ভেদন ক্ষমতা মানে কি, কোনো কিছুকে ভেদ করে দেওয়ার ক্ষমতা, ভেদন ক্ষমতা কি আলফার থেকে বেশি, ভেদন ক্ষমতা কি আলফার থেকে বেশি, বুঝা গেল, এর ভেদন ক্ষমতা আলফার থেকে বেশি। আর এটা কি অত্যন্ত জোরে বেগ, এটা কি আলোর বেগের সি, সি হচ্ছে আমাদের আলোর বেগ, আলোর বেগের 98% পর্যন্ত বেগে কি হতে পারে, মানে দ্রুতিতে এটা নিগ্রত হতে পারে। আলোর বেগের 98% পর্যন্ত বেগে এটা কি হতে পারে, নিগ্রত হতে পারে। বাংলায় লিখবা এর বেগ বা এর দ্রুতি আলোর বেগের 98%, 98 ভাগ, 98 ভাগ, শতকরা 98 ভাগ, ঠিক আছে, এটা আলোর বেগের 98 ভাগ পর্যন্ত শক্তিতে মানে দ্রুতিতে বের হতে পারে, ঠিক আছে। এইটাও কি করে, আমাদের ফটোগ্রাফিক প্লেটে প্রতিপ্রবাহ সৃষ্টি করে, মানে প্রতিক্রিয়া সৃষ্টি করে, ফটোগ্রাফিক প্লেটে কি করে, প্রতিক্রিয়া সৃষ্টি করে, ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে, একটু মাথায় রাখবা। দেখো বুঝছো কিনা, বুঝছো, বিটা রশ্মির ধর্ম এগুলোই। এখন দেখো পরে যাই আমরা, সামনে আগে। এখন আমি বলছিলাম কার্বন ভাঙা যে নাইট্রোজেন কিভাবে হয়, একটু দেখো। দেখো আমাদের কার্বন 14 একটা অ্যাসিড আছে, ধরো কার্বন 14 একটা অ্যাসিড আছে। এখন এটা ভর কত, কার্বন 14 মানে এটা ভর সংখ্যা 14, ভর সংখ্যা 14। এখন ভর সংখ্যা 14 কিভাবে হতে পারে, কার্বনের পারমাণবিক সংখ্যা কত, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, অর্থাৎ এই কার্বন 14 তে প্রোটন আছে কয়টা, 6টা। তাহলে প্রোটন যদি 6টা থাকে নিউট্রন কয়টা থাকবে, ভর সংখ্যা 14, ভর সংখ্যা 14, প্রোটন 6টা থাকলে নিউট্রন থাকবে কয়টা, 8টা, 6 8টা, ঠিক আছে 8টা। এখন এইখান থেকে যখন কি হয়, আমাদের ইলেকট্রন বের হয়ে যায়, ইলেকট্রন মানে কি বিটা নির্গত হয়ে যায়, বিটা, বিটা নির্গত হয়ে যায়, অর্থাৎ এখান থেকে কি হচ্ছে, ইলেকট্রন বের হয়ে গেছে। এখন ইলেকট্রন কিভাবে বের হবে, এই যে একটা নিউট্রন আছে না, এই যে 8টা নিউট্রন, এখান থেকে একটা নিউট্রন, এখান থেকে একটা নিউট্রন কি দেবে, একটা নিউট্রন ভেঙে প্রোটন উৎপন্ন করবে, ইলেকট্রন উৎপন্ন করবে, আর অ্যান্টি নিউট্রন উৎপন্ন করবে। এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা বের হয়ে যাবে, ইলেকট্রনটা বের হয়ে যাবে, এবং একটা প্রোটন কি হবে, নিউক্লিয়াসের মধ্যে পড়ে থাকবে। তাহলে এখানে একটা প্রোটন সংখ্যা বেড়ে যেতেছে, একটা প্রোটন সংখ্যা বেড়ে যেতেছে, তাহলে আমাদের পরে প্রোটন সংখ্যা কত হবে, 7টা হবে। এবং একটা নিউট্রনের মধ্যে ভেঙে যেতেছে, একটা নিউট্রন ভেঙে গেলে আমাদের কি হয়ে যাবে, একটা নিউট্রন ভেঙে গেলে আমাদের 8টা নিউট্রন থেকে 7টা নিউট্রন হয়ে যাবে। তাহলে আমাদের কি হইতেছে, 7টা প্রোটন হয়ে যেতেছে, 7টা নিউট্রন হয়ে যেতেছে। এখন 7টা প্রোটন সংখ্যা কার, 7টা প্রোটন সংখ্যা হচ্ছে নাইট্রোজেনের। তাহলে এটা আমাদের কিসে পরিণত হবে, নাইট্রোজেন 14তে পরিণত হবে। এখানে তো দেয় না, যে সামনে, এখানে সামনে হবে, নাইট্রোজেন 14তে পরিণত হবে, ঠিক আছে। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার, কিভাবে তোমার কার্বন 14 থেকে নাইট্রোজেন এসে, বুঝছো। কি হয়, কার্বন 14 অ্যাসিড থেকে যখন বিটা রশ্মি বের হয়, তখন কার্বন 14 মধ্যে যে নিউট্রন থাকে, কয়টা নিউট্রন থাকে, 8টা নিউট্রন থাকে, আর প্রোটন থাকে কয়টা, 6টা। এই 8টা নিউট্রন থেকে একটা নিউট্রন ভাঙা প্রোটন, ইলেকট্রন এবং অ্যান্টি নিউট্রন উৎপন্ন করে। এই ইলেকট্রন এবং অ্যান্টি নিউট্রন বের হয়ে যায়, প্রোটনটা নিউক্লিয়াসে পড়ে যায়, তার কারণে এর পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়, কিন্তু ভর সংখ্যা সেম থাকে। ভর সংখ্যা সেম কিভাবে থাকে, যেই দিক দিয়ে তোমার একটা নিউট্রন চলে যেতেছে, একটা নিউট্রন চলে যেতেছে, কিন্তু আরেকটা প্রোটন আইতাছে, একটা নিউট্রন যেতেছে, একটা প্রোটন যেতেছে, মানে ভর সংখ্যা সেমই থাকতেছে। যেমন 14 হয়েছিল, কোনো চেঞ্জ হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই, বুঝা গেল, বুঝা গেল। এবার আমাদের লাস্ট টপিক গামা, গামা নিয়ে আমরা একটা কথা বলবো, গামা। শেষ করে দেবো গামা। গামা আসলে কোনো কণা না, এটা হচ্ছে কি একটা রশ্মি। গামা কি কোনো কণা না, এটা হচ্ছে রশ্মি। এর তরঙ্গ দৈর্ঘ্য আছে, এর তরঙ্গ দৈর্ঘ্য আছে,
তরঙ্গ দৈর্ঘ্য আছে মানে কি ল্যামডা আছে, ল্যামডা আছে। আর এটা কি আধান নিরপেক্ষ, এটি আধান নিরপেক্ষ, ঠিক আছে। আর এটা দ্রুতি কি, এটা দ্রুতি হচ্ছে আলোর বেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাকে অত্যন্ত দ্রুতিতে বের হয়, মানে আলোর বেগের একদম সেম পরিমাণ দ্রুতি নিয়ে বের হয় এটা। আর এটা কি বেদন ক্ষমতা সবচেয়ে বেশি, এটা যেহেতু রশ্মি তো এটা বেদন ক্ষমতা সবচেয়ে বেশি, বেদন ক্ষমতা সবচেয়ে বেশি। এতটুকু ছিল আমাদের আলফা বিটা গামার জিনিসপাতি। যখন বইয়ের মধ্যে বিস্তারিত দেওয়া আছে, গাইড পড়ে নিও, তাহলে এই জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। যতটুকু বুঝাইলাম ভালোভাবে বোঝার চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে আমরা ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের বিদায়, টাটা, আল্লাহ হাফিজ।